আপনারা নাটক পড়েন? নাটকে দেখবেন বিভিন্ন পর্ব থাকে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্বে হচ্ছে অপরূপ মিল, একে অপরকে আলিঙ্গন করে উল্লসিত। এটা এখন তৃতীয় পর্ব চলছে। এরপরে একে অপরকে আলিঙ্গন করে উল্লসিত পর্ব হবে। আইনের ভাষা আছে বলেই তো মামলা হয়েছে, সেখানে মামলা চলছে, মামলা হবে, বিচারপতিরা বলবেন, বিচারপতিরা রায় দেবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হলে পরে তার তদন্তে বাধা দেওয়ার অধিকার আছে, মুখ্যমন্ত্রী হলে পরে তার চুরি করার অধিকার আছে। ঠিকই তো, ইডি কে? এটা ঠিকই তো, ইডি কে? আসল তো হচ্ছেন মমতা, যিনি গুন্ডামি করতে পারেন, যিনি দুর্ধর্ষভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আটকা দিতে পারেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন। একেবারে আইপ্যাক ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টের যে মামলা আজকে আবারও পিছিয়ে গেল। শেষ শুনানিতে আমরা দেখতে পেয়েছিলাম অ্যাডভোকেট কপিল সিব্বাল, তার শরীর খারাপ ছিল, তাই মামলা পিছিয়ে ছিল। আজকে ডেট ছিল, এবার একেবারে 1 মাস পর ডেট দেওয়া হলো 18ই মার্চ। কি বলবেন? এই মামলা 18ই জুনের আগে তো হবে না, এটা নিশ্চিত থাকতে পারেন। কেন? আপনারা নাটক পড়েন? নাটকে দেখবেন বিভিন্ন পর্ব থাকে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ পর্বে হচ্ছে অপরূপ মিল, একে অপরকে আলিঙ্গন করে উল্লসিত। এটা এখন তৃতীয় পর্ব চলছে। এরপরে একে অপরকে আলিঙ্গন করে উল্লসিত পর্ব হবে। কিন্তু এই যে বারংবার মামলা পিছাতে থাকলে আমরা রায়টা কবে পাবো? রায়, এই মামলা, এসব দিয়ে আপনাদের ভাবনা চিন্তা করার সময় আছে? তার থেকে গিয়ে পোগো দেখুন, পোগো। কিন্তু অন্যদিকে কল্যাণ ব্যানার্জি, একেবারে সিনিয়র অ্যাডভোকেট, তিনি বলছেন যে আর্টিকেল 32 নাকি মানা হচ্ছে না, ইডি এভাবে রাজ্য সরকারের সেটা তো তিনি বলেছেন, তিনি ব্যাখ্যা দেবেন। আমি কি করে ব্যাখ্যা দিই? আমার কি অধিকার আছে কারো মন্তব্যের উপর ব্যাখ্যা দেওয়ার? কিন্তু স্যার, আর্টিকেল 32 কি সত্যি অমান্য করা হচ্ছে? সেটা তিনি সওয়াল করবেন, সুপ্রিম কোর্ট বিচার করবে। আমি তো বিচারক নই। না, আইনের ভাষায় কি সত্যি তা আইনের তো অনেক আইনের ভাষা আছে বলেই তো মামলা হয়েছে, সেখানে মামলা চলছে, মামলা হবে, বিচারপতিরা বলবেন, বিচারপতিরা রায় দেবেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হলে পরে তার তদন্তে বাধা দেওয়ার অধিকার আছে, মুখ্যমন্ত্রী হলে পরে তার চুরি করার অধিকার আছে, মুখ্যমন্ত্রী হলে পরে লোককে অশালীনভাবে গালাগালি দেওয়ার অধিকার আছে, তাই বলবেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ইডি কে? ইডি তো অর্থ মন্ত্রকের আন্ডারে, ঠিকই তো, মামলা করছে। ঠিকই তো, ইডি কে? এটা ঠিকই তো, ইডি কে? আসল তো হচ্ছেন মমতা, যিনি গুন্ডামি করতে পারেন, যিনি দুর্ধর্ষভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আটকা দিতে পারেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারেন, যিনি রাস্তায় বসে ক্যাবিনেট মিটিং করতে পারেন। কেন তদন্তকারী সংস্থা তদন্তের জন্য পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করবে? উনি সব পারেন, এছাড়া কেউ কিছু পারে না। কেন্দ্রীয় এজেন্সিকে নাকি অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তো ওদের তো ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন? অস্ত্র ঢাল তো একই তো। অস্ত্রবিহীন ঢাল হয় না, ঢাল না থাকলে অস্ত্র হয় না। আমরা তো সেটাই বলছি যে দুজনের খুব ভালো এক সঙ্গত ভালো করেন, তবলা হারমোনিয়াম। কেন্দ্রীয় এজেন্সিকে ভয় দেখানো হচ্ছে, এটা ইডির আইনজীবী অভিযোগ করছে। এসব অভিযোগ লাভ কি? মামলাটাই শুনানি হচ্ছে না, সব অভিযোগ হবে। আর আপনাদের বাজারে খুব গরম গরম আপনারা আমাদের ইন্টারভিউ নেবেন, আমরা হাসি হাসি মুখে কথা বলবো, কিন্তু আসল ব্যাপারটা গুলিয়ে যাবে। এই মামলা হবে না, লিখে রাখুন। কিন্তু আমরা আগে দেখতে পেয়েছিলাম ইডির আইনজীবী বলেছিলেন যে হলফনামার উত্তর দেওয়ার জন্য তার কিছু সময় চাই। আজ অবধি সেই পাল্টা হলফনামা এখনো দাখিল হলো না। আরো সময় চাই তাদের, কারণ তাদের উপর নির্দেশ আছে, এমন কাজ করো না নির্বাচনের আগে মমতা অপদস্থ হয়। সেটা তো কার্যকর করতে হবে। তারাও তো কারো নির্দেশে পরিচালিত, স্বাধীন চিন্তার দ্বারা পরিচালিত তো নন। সেই নির্দেশটা হচ্ছে যে এইসব এখন করো না বাপু। আমাদের আসল নেত্রী হচ্ছে মমতা, দুর্গা। আমাদের দুর্গাকে তুমি কোনো মতেই অপদস্থ করার চেষ্টা করবে না, তাই হচ্ছে। কিন্তু সিনিয়র অ্যাডভোকেট কপিল তাতে কি আছে? আজকে উপস্থিত ছিলেন না। সে আমি কি বলবো, কেন ছিলেন না? আমি কি জিজ্ঞাসা করতে পারি ওকে? আগের সপ্তাহেও ছিলেন না, আজকে উনি ছিলেন তো, যখন ডিএ মামলা হয় উনি প্রত্যেকদিন ছিলেন, অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী কি জেলে যাবেন? অপরাধ করলে সবাই জেলে যেতে পারে। মুখ্যমন্ত্রী বলে তিনি
মুখ্য ডাকাত হিসেবে তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত আইন বলে না। আমরা যেটুকু আইন শিখেছি যে তুমি যত বড়ই হও না কেন আইন তোমার থেকেও বড়। স্যার এই যে সুপ্রিম কোর্টে গেলে বারংবার সমস্ত মামলা পিছিয়ে যাওয়া, আরজিকর ক্ষেত্রে আমরা এই একই জিনিস দেখতে পেয়েছিলাম, এই যে সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ, এর কারণটা সব আদালতেই তারিখ পে তারিখ হয়, এটা কোনো অসুবিধা নেই। বিচার ব্যবস্থা তাহলে কোথাও গিয়ে আক্রান্ত? গণতন্ত্রের মূল ভিত্তিভূমি আক্রান্ত, বিচার ব্যবস্থা তো তারই একটা অংশ মাত্র। মানুষ যখন মমতা মোদির মতো রাজনৈতিক নেতাদের নির্বাচিত করে তখনই বুঝতে হবে যে গণতন্ত্র গেছে। কিন্তু সাধারণ জনগণ কিভাবে ভরসা রাখবে বিচার ব্যবস্থার উপরে? সাধারণ জনগণ তারা যদি ভরসা রাখতে চান তারা এই সমস্ত ফেরেববাজ রাজনৈতিক নেতাদের ভোট দেবেন না, তারা তো ভোট দিয়ে তাদের জেতাচ্ছেন বলে দাবি করেন তারা। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। প্রাক্তন বিচারপতি বর্তমানে বিজেপি এমপি অভিজিৎ গাঙ্গুলি, তিনি একেবারে অভিযোগ করছেন নতুন এক দুর্নীতি, সেখানে শুধুমাত্র রাজ্য সরকার নয় সিবিআইও কাঠগড়ায় দাঁড়াতে পারে। সেটা তিনি বলেছেন, তার কাছে ব্যাখ্যা চান, আমি কি করে ব্যাখ্যা দেবো? কিন্তু আবারও কোন এমন নতুন? সেটা আমি কি করে বলবো? তথ্য তো আমার কাছে নেই, তথ্য তো ওদের কাছে, ওরাই তো বলতে পারবে। আমার কাছে এইটুকু তথ্য যে আমার কাছে দুজন সাংবাদিক এসছেন আমার মন্তব্য। স্যার রাজনীতিতে বর্তমানে যেখানে বারংবার বলা হয় বামেরা শূন্য, বামেরা মহাশূন্য, সেই বামেরাই এখন একেবারে মিডিয়ায় চর্চার বিষয় হয়ে উঠেছে। শুনুন, যারা বামেরা শূন্য শূন্য করে তারা কি শূন্যর গুরুত্ব বোঝে? একজন অঙ্ক শাস্ত্রবিদকে জিজ্ঞাসা করবেন, তিনি বুঝিয়ে দেবেন শূন্যর কতটা গুরুত্ব, এবং সেটা ওরা ওই জন্যই আতঙ্কে ভোগেন যে শূন্য তাকে নিয়ে আলোচনা হচ্ছে কেন। কিন্তু সবসময় শূন্যকে নিয়ে আলোচনা করে, শূন্য অনেক বৃহত্তর অঙ্ক তৈরি করে। কিন্তু আমরা কিছুদিন আগে দেখেছিলাম একেবারে মিডিয়ায় যেটা আলোচ্য ছিল মোহাম্মদ সেলিম হুমায়ুন কবির বৈঠক, মোহাম্মদ সেলিম মন বুঝতে গিয়েছিলেন, বর্তমানে একেবারে হুমায়ুন কবির বলছেন যে বামেরা যে আসন চাইছে সেটা দেওয়া সম্ভব না। মিডিয়া কি বলছে তা দিয়ে যদি আমি আমার সিদ্ধান্ত নির্ধারণ করি তাহলে পরিচালন করছে করে মিডিয়া। মিডিয়া লোককে বিভ্রান্ত করার জন্য সমর্থক সদর্থক পদক্ষেপ নিতে পারে, সেটা মিডিয়া করেছে। কিন্তু হুমায়ুন কবির বলছে বামেরা যে আসন। হুমায়ুন কি বলেছেন তা নিয়ে আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে কি সিদ্ধান্ত হচ্ছে, কারা সিদ্ধান্ত হচ্ছে, কে হুমায়ুন, কে রাম, কে হনুমান, কে মমতা, কে মোদি, এ নিয়ে আমি খুব ভাবিত। আমি ভাবিত গ্রামের গরিব মানুষ, শিক্ষিত প্রজন্ম, গ্রামের কৃষক, তাদের স্থায়িত্ব নিয়ে কি হবে। কিন্তু বামেরা শূন্য, এবার মহাশূন্যে পাঠাবেন হুমায়ুন কবির। ভালো কথা, মহাশূন্যে যাচ্ছে তো আজকাল সবাই, দেখছেন না গোটা পৃথিবীব্যাপী এখন প্রতিযোগিতা শুরু হয়েছে মহাশূন্যে যাওয়ার। কেন মহাশূন্যে তারা মনে করেছেন অনেক সম্পদ আছে, পাঠান না মহাশূন্যে, খুশি তো, আমাকে পাঠিয়ে দিন মহাশূন্যে। হুমায়ুন কবির চ্যালেঞ্জ করছে কে বললেন তো হুমায়ুন, হুমায়ুন কে, হুমায়ুন কে, হুমায়ুন কে হনুমান, এ নিয়ে আমাদের কিছু যায় আসে না। স্যার একেবারে শেষ প্রশ্ন, বর্তমানে বামেদের আলোচনার বিষয় এখন মূল হয়ে উঠেছে প্রতিকুর রহমান। খুব ভালো, প্রতিকূলের যে এত গুরুত্ব মিডিয়া ছিল এটা আমরা কিন্তু আগে জানতে পারিনি, এটা খুব মানে গবেষণার ব্যাপার। আমি তো গবেষণার জন্য অনুরোধ করব যে প্রতিকূল একটা চিঠি দেওয়ার পর তার যা গুরুত্ব বেড়েছে, এই গুরুত্বটা চিঠি দেওয়ার আগে ছিল না, এই ব্যাখ্যাটাকে মিডিয়া কেন দেবে না বুঝতে পারছি না আমি। প্রতিকুর রহমান কি সত্যি দল ছাড়ছে? সেটা প্রতিকূল বুঝবে, তার তো নিজস্ব একটা বুদ্ধি বিবেচনা আছে। কিন্তু যদি সত্যি দল ছাড়ে? সে ছাড়তে পারে, প্রত্যেকেই তো স্বাধীন মতামত আছে। প্রতিকূল বা কেউ কি বলেছেন যে আমি যখন একটা নির্দিষ্ট দলের সদস্যপদ নিয়েছি আমি চিরকাল নিজেকে সেখানে আবদ্ধ রাখবো? ওটা যারা বলেন তারা নির্দিষ্ট ধান্দার জন্য রাজনীতি করেন। প্রতিকূল তেমন ছেলে নয়, সে তার কথা বলেছে, সে বুঝবে। কিন্তু কুণাল ঘোষ তো বলছেন যে এই যে নামটা বললেন এইটাই হচ্ছে আসল, ওকে বেঁচে থাকতে হবে, ওকে বেঁচে থাকতে হলে পরে ওকে এইসব কথা বলতে হবে। দেখছেন না, যার ফলে যে রাজনৈতিক দলে উনি ছিলেন সেই রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী ওকে গ্রেপ্তার করলেন, যার বিরুদ্ধে উনি সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করে বললেন যে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে চিটফান্ডের মমতা, সে আজকে ঘুরে একেবারে মমতার পদপ্রান্তে কি একটা আছে পদ, হে দেবী,
তোমার পদপ্রান্তেই আমার আশ্রয় বলে রোজ গান গাইছেন। স্যার একেবারে বাম নেতা চয়ন ভট্টাচার্য তিনি এই পুরো ঘটনাটাকে কেন্দ্র করে ফেসবুকে একটা পোস্ট আমরা দেখতে পেলাম। তিনি কার্যত বলছেন যে এই কমরেড যুব কমরেড যারা রয়েছেন তাদের থেকে নাকি কুণাল ঘোষের বিশ্বাসযোগ্যতা বেশি। তা আমি জানি না, তা তিনি বলেননি, আপনার বাংলা লেখাটাও পড়েননি, এ তো মুশকিল। বুঝি কুণাল যোগের বিশ্বাসযোগ্যতা সেটা আমাদের মানতে হবে, না আমার পার্টির নেতাদের কথা মানতে হবে, সেটা তিনি বলেছেন। আর এই চয়নের নামটাও তো এর আগে শুনিনি, এখন হঠাৎ মিডিয়ার কাছে আসছে কেন? তার মানে মিডিয়া ভাবছে যে সিপিআইএম বিরোধী যদি কোনো রকম কিছু পাওয়া যায় তাহলেই সেটা আমাদের বেঁচে থাকার একটা রাস্তা।